২০২৬-২৭ অর্থবছরের ঘোষিত বাজেট এবং সেই বাজেট কেমন হলো, এই নিয়েই আলোচনার জন্য এই মুহূর্তে বণিকবার্তার স্টুডিওতে আছেন অর্থনীতিবিদ ডক্টর মুস্তফা কে মুজেরি। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ছিলেন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজেরও ছিলেন মহাপরিচালক। বর্তমানে তিনি ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক। আমরা তার সঙ্গে আলোচনায় যাচ্ছি। ডক্টর মুস্তফা কে মুজেরি, আপনাকে স্বাগত বণিকবার্তার স্টুডিওতে। আমরা শুরুতেই একটু জানতে চাইব, এখন পর্যন্ত আপনি যতটুকু দেখেছেন বা যতটুকু শুনেছেন পড়েছেন, বাজেটটাকে কি মনে হয়েছে? এটা কি সংকট ব্যবস্থাপনার বাজেট নাকি অর্থনৈতিক রূপান্তরের বাজেট মনে হয়েছে? আসলে আমরা যদি দেখি এটাকে বাস্তবিক অর্থে বাজেটের, তো আজকে তো বাজেটটা প্রথম ঘোষণা করা হলো, অর্থাৎ আমরা বাজেটের ধ্যান ধারণাটা আমরা বুঝতে পারছি যে আসলে বর্তমান সরকার, বিশেষ করে যেহেতু এটা বর্তমান সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর এটি তো তাদের প্রথম বাজেট। স্বাভাবিকভাবেই এখানটায় সরকার যেটা চেষ্টা করেছে আমার কাছে মনে হয়, বিশেষ করে নতুন অর্থমন্ত্রী, তারও কিন্তু এটা প্রথম বাজেট। কাজে সব কিছু মিলিয়ে এখানটায় আপনি যেটা বলছেন যে এখানটায় দুটোর একটা সংমিশ্রণ কিন্তু দেখতে পাওয়া যায়। আসলে এখানটায় বাজেটের মধ্যে আপনি খুঁজে পাবেন যে আসলে সরকার কোথায় যেতে চায় আগামী দিনগুলোতে। কারণ যেহেতু এটা প্রথম বাজেট, স্বাভাবিকভাবেই সরকারের একটা আর্জ থাকে যে তারা কি করতে চায়, কোন লক্ষ্যে যেতে চায়, কিভাবে যেতে চায়, কোন বিষয়গুলোকে প্রাধান্য দিতে চায়, এগুলো যেমন আপনার আছে, একই সঙ্গে সঙ্গে বর্তমান বাস্তবতাকে তো আপনি অস্বীকার করতে পারেন না। অর্থাৎ এই যে বর্তমান সময়ে একটা সংকটকালীন সময়, কাজেই এই আপনি যদি এগিয়ে যেতে চান, নিঃসন্দেহে আপনাকে সংকটকে উত্তরণ তো করতে হবে। উত্তরণ না করলে তো আপনি এগোতে পারবেন না। কাজে স্বাভাবিকভাবেই আমি মনে করি যে বাজেটের মধ্যে এই সংকট উত্তরণের যেমন পথরেখাগুলো সম্পর্কে চিন্তাভাবনা আছে, একই সঙ্গে সঙ্গে কোথায় যেতে চাই, কিভাবে যেতে চাই, কি লক্ষ্য অর্জন করতে চাই, সে সম্পর্কে একটা ধ্যান ধারণা আছে। কাজেই সব কিছু মিলিয়েই এই বাজেটটাকে বর্তমান সরকারের প্রথম বাজেট হিসাবে নিঃসন্দেহে তাদের চিন্তা ভাবনার ডালি খুলে ধরেছেন এটার মধ্যে। এখানে যেতে চায় সেই বিষয়গুলো আসছে, কিন্তু যা করতে চাচ্ছেন তারা, সেগুলা সেই লক্ষ্যগুলো কতটুকু বাস্তবসম্মত মনে হয়েছে আপনার কাছে? না, যেমন ধরেন আপনি একটা জিনিস যদি মনে করেন, আমি একটা কথা বলি, যেমন বর্তমান সরকার যেটা বলছেন তাদের যে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন একটা অর্থনীতি অর্জন করা, বা অন্যান্য বিভিন্ন যে লক্ষ্যমাত্রাগুলো তাদের দীর্ঘকালীন আছে, তাই না? এখন একটা জিনিস হচ্ছে যে এই $1 ট্রিলিয়ন অর্থনীতি যদি অর্জন করতে হয়, আমাদেরকে তো আজ থেকেই শুরু করতে হবে, তাই না? কারণ প্রতিষ্ঠা আসতে তো খুব একটা সময় দেরি নেই, তাই না? এখন থেকে ধরেন 7, 8, 9 বছর আছে, তাই না? তো এর মধ্যে যে যে পরিমাণ যেতে হবে, আমাদের বর্তমান অর্থনীতি আকার এটা তো কত 450 বিলিয়ন ট্রিলিয়ন জাতীয় কিছু একটা হবে। এখন 500 অতিক্রম করেছে। কাজেই এখন যদি আমরা যেতে চাই, তাহলে তো এখনই প্রস্তুতি নেওয়ার সময়, তাই না? কাজেই এবং এটা কিন্তু অসম্ভব নয়। আমরা যদি এই ধরনের একটা অর্থনীতি অ্যাচিভ করতে চাই, যে সক্ষমতা কিন্তু আমাদের আছে। কারণ মূল কথাটা হচ্ছে এই সক্ষমতাগুলোকে সঠিকভাবে ব্যবহার করা, এবং সঠিক ব্যবহারের জন্য আমাদের যে ধ্যান ধারণাগুলো আছে, এই ধ্যান ধারণাগুলোর কিন্তু একটা পরিবর্তন দরকার। যেমন একটা কথা আপনি মনে করেন যে আমরা এই যে এখন যে উন্নয়ন দর্শনটা যে আমরা ফলো করছি, বিগত দিনগুলোতে ফলো করেছি, তাই না? এটা একটা, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি নিউ লিবারেল একটা দর্শন, অর্থনৈতিক দর্শন, তাই না? এখন নিউ লিবারাল যে দর্শনটা, নব্য উদারবাদী যে দর্শনটা, যেটা আমরা আমাদের মতো দেশগুলো, এখন পৃথিবীর প্রায় সব দেশেই এই দর্শনটাই ফলো করছে, কিন্তু এই দর্শনটা আমাদেরকে কোথায় নিয়ে গেছে সেটা আমাদেরকে দেখতে হবে। এবং বর্তমান সরকার যেগুলো অর্জন করতে চাচ্ছে, সেটা কি এই দর্শন, নিউ লিবারালিজম যে দর্শন, এটার সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা? নিঃসন্দেহে আমাদেরকে
এই যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা যদি পিছন ফিরে তাকাই বিগত কয়েক দশক থেকে আমরা তো উন্নয়ন করেছি, এটা তো অস্বীকার করার উপায় নেই। আমরা স্বাধীনতার পরে থেকে আরম্ভ করে 90-এর, বিশেষ করে 1990-এর সাল থেকে এখন পর্যন্ত আমরা যথেষ্ট উন্নয়ন সাধন করেছি, তাই না? প্রবৃদ্ধি বেড়েছে, আমাদের সব খাতেই উন্নয়ন হয়েছে, আমাদের সামাজিক খাত যদি বলেন, আমাদের দারিদ্র্য কমেছে, ওই কথাটাই। তাহলে একটা জিনিস হচ্ছে যে আমরা এই যে নব্য উদারবাদী যে দর্শনের সঙ্গে সঙ্গতিপূর্ণ যে আমরা উন্নয়ন ধারণাটা ফলো করে আজকে যেখানে আসলাম, আমরা কি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য এটাই কি ছিল? আপনি যেটা বললেন, যেমন বৈষম্যের কথা বলছেন, আমরা আজকে এমন একটা সমাজে বসবাস করছি যেখানে সব দিক থেকে বৈষম্য কিন্তু স্বাধীনতার পর থেকে যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি, তাই না? আপনি সম্পদের বৈষম্য বলেন, তারপর আয়ের বৈষম্য বলেন, অন্যান্য শিক্ষা বৈষম্য বলেন, স্বাস্থ্যের ক্ষেত্রে বলেন, যে ক্ষেত্রেই বলেন না কেন। হ্যাঁ, আসলে আপনি সত্যি কথাই বলেছেন যে কিসে নাই সেটা বের করাটা বোধ হয় সহজ, কিসে আছে তার লিস্ট কিন্তু অনেক বড়। তাহলে এখন একটা জিনিস আমাকে প্রশ্ন করার সময় এসছে, আসলে কি এই ধরনের অর্থনীতি বা এই ধরনের সমাজ, এটাই কি আমরা চেয়েছিলাম করতে? বাজেট কি আমাদের, আপনি এই যে বর্তমানে যে পর্যায়ে এসেছি আমরা, এখন যে আমরা আরও সামনে যাব, তো আমাদের তো এই যে দীর্ঘদিনের যে প্রবৃদ্ধি বাংলাদেশে, সেই প্রবৃদ্ধির বদলানোর মডেল কি এই বাজেটে আসলো কিনা, নাকি একই ধারাবাহিকতায় আমরা এগিয়ে যাওয়ার চিন্তা করছি? এখন একটা জিনিস হচ্ছে যে সত্যিকার কথা বলতে গেলে যে এই ধরনের যে একটা গুণগত পরিবর্তন, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনৈতিক উন্নয়নের যে ধারা, তার যে গুণগত একটা পরিবর্তন দরকার, এটা স্বীকার করা হয়েছে। এখন মূল কথাটা হচ্ছে যে আমরা সেই যে লক্ষ্য অর্থাৎ গুণগত পরিবর্তনটা কিভাবে আনবো, এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ আমাকে তো আমার পথরেখাটা তো আগে ঠিক করতে হবে যে এই লক্ষ্য এবং আমি এইভাবে যাব সেখানটায়, তাই না? তো এখন একটা বাজেটে তো সেটা সম্ভবপর নয়, কারণ আমাদেরকে সেই পথরেখাটা আগে চিহ্নিত করতে হবে। তার জন্যে বেশ কিছু কর্মপন্থা দরকার আমাদের দূরবর্তী। সেটা সরকার তো কিছু পদক্ষেপ নিয়েছেন তারা, যে আমাদের একটা সরকার বিশেষজ্ঞদের একটা কমিটিও করে দিয়েছেন যে কীভাবে আমরা উন্নয়ন। তো এখানটায় আমার কাছে যেটা মনে হয় যে আমরা সত্যিকার অর্থে যদি এই গুণগত পরিবর্তনটা আনতে চাই, তাহলে আমাদের শুধুমাত্র এই বর্তমান যে আমাদের নীতি কাঠামোগুলো ফলো করছি বা উন্নয়ন দর্শনটা ফলো করছি, এখানে একটা বড় ধরনের পরিবর্তন দরকার। কী ধরনের পরিবর্তনের কথা হচ্ছে সেটা হচ্ছে আমার কাছে মানে এক কথায় যদি বলতে চাই যে আমাদের শুধুমাত্র টেকসই উন্নয়ন করলে হবে না, এর সঙ্গে আমাদের যেটা করতে হবে অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন, অর্থাৎ আমরা যেটাকে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলি। সেই ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, এই লক্ষ্যটাকে আমাদেরকে কিন্তু বাস্তবে অর্জন করার জন্যে যে গুণগত পরিবর্তনগুলো দরকার সেগুলোকে ধারণ করতে হবে এবং সেগুলোকে বাস্তবায়নের জন্যে যে নীতিমালা দরকার, যে পদক্ষেপগুলো দরকার, যে ধরনের আমাদের কৌশল দরকার, সেই কৌশলগুলোকে আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে কিন্তু এই অন্তর্ভুক্তিমূলক হলে হবে কি, যে আজকে যে এই বৈষম্যের কথা বলছেন, যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন যদি আমরা করতে পারি, অর্থাৎ কাউকে পিছিয়ে ফেলে রাখবো না, এইটাকে যদি আমরা সামনে আনতে পারি এবং সেখানে প্রধান উদ্দেশ্য হবে বৈষম্য দূরীকরণ। কাজেই সেই বৈষম্যটাকে দূরীকরণ করার জন্যেই আমাদের কিন্তু এই, কারণ আপনি আজকে আমাদের সমাজে আমি মনে করি 1 নম্বর সমস্যা হচ্ছে বৈষম্য। এবং আপনি এই 2024-এ যদি গণ অভ্যুত্থানের পটভূমি দেখেন, এটা কিন্তু ওই বৈষম্য বিরোধী এই পটভূমিতেই কিন্তু এত বড় একটা পরিবর্তন এসছে। কাজেই সেক্ষেত্রে বৈষম্যকে দূর করার জন্যেই কিন্তু আমাদেরকে এই কিছু শব্দ আজকে আমরা সারাদিনব্যাপী বাজেট নিয়ে আলোচনা করছি, সরকারের তরফ থেকেও শুনেছি যে বাজেটে জনকল্যাণমুখী অনেক ঘোষণার বিষয় এসেছে। আবার এরকম প্রতিক্রিয়াও পেয়েছি
যে জনকল্যাণমুখী মুখে বলা হচ্ছে কিন্তু আসলে জনতুষ্টির বাজেট। আপনার মতামত? দেখেন, জনকল্যাণ শব্দটা আসলে জনগণের যে কল্যাণ, তাই না? মূল কথাটা হচ্ছে কি, যে জনগণের যদি আমরা কল্যাণ করতে চাই, জনকল্যাণমুখী যদি করতে চাই, তাহলে তো আমাদের চিন্তাধারাটা জনকল্যাণমুখী হতে হবে, তাই না? এখন জনকল্যাণমুখী মানে কি? আপনি সাধারণ জনগণ, তাই না? তাদের যে চিন্তাভাবনা, তাদের যে কণ্ঠস্বর, এটা কতটুকু আমরা ধারণ করি? তাদের কণ্ঠস্বরের কি বহিঃপ্রকাশটাকে আছে আমাদের মানে সমাজে? বাজেটে কি প্রান্তিক মানুষের সেটা একটা আকাঙ্ক্ষার বড় কথা, প্রতিফলন তাই না? আছে কিনা? তাদের আকাঙ্ক্ষা তো আমরা এখানে বসে, তাদের আকাঙ্ক্ষা, তাদের চাহিদা, তারা কি চায়, তারা কিভাবে তাদের উন্নয়নটা তারা চায়, তাদের কি দরকার, এটা তো আমাদেরকে আগে তাদেরকে সমষ্টি হতে। এই জন্য যেটা হচ্ছে যে আমাদের উন্নয়নের ধারাটা হতে হবে কি, আপনার এখন যেটা হচ্ছে যে এটা আমরা এই ঢাকা শহরে বসে যে উন্নয়নের চিন্তা করছি, আমরা দারিদ্র্যের কথা বলছি, বৈষম্যের কথা বলছি, ইনক্লুশনের কথা বলছি, মানে চিন্তাটাও তাই না? কেন্দ্রীয় ভবন স্যার। হ্যাঁ, চিন্তাটাও কিন্তু আমরা কেন্দ্রীয়ভাবে করছি। জি জি জি। অর্থাৎ এক্ষেত্রে আমাদের যেটাকে আমরা বলি যে প্রান্তিক পর্যায়ে তাদের চিন্তা, তাদের কণ্ঠস্বর, এটা কতটুকু আমরা এখানটা ধারণ করতে পারছি ঢাকায় বসে, বা আমরা যারা বিভিন্নভাবে বাজেট প্রণয়ন বলেন, নীতি প্রণয়ন বলেন, বা আমরা উন্নয়ন পরিকল্পনা বলেন, উন্নয়ন ধ্যান ধারণা বলেন, এইগুলোকে ধারণ করার জন্য তো তাদের কণ্ঠস্বরটাকে তো আমাদেরকে আনতে হবে। অর্থাৎ আমাদের উন্নয়নের যে ধারাটা আছে, এটা আপনার যেটা ওই যেটাকে আমরা বলি যে এটা উপর থেকে নিচে না হয়ে নিচ থেকে উপরে, এইটাকে আমাদেরকে ধারণ করতে হবে। অর্থাৎ একটা বড় একটা পরিবর্তন দরকার, যেখানটায় আমাদের উপর এবং নিচের মধ্যে একটা যে সংযোগ, এই সংযোগটা শক্তিশালী হবে, এবং আমরা এই যেটা প্রান্তিক যেটা বললেন, প্রান্তিক জনগণের কণ্ঠস্বরটা যাতে আমরা তাদের ধারণ করতে পারি আমাদের উন্নয়ন পরিকল্পনায় বলেন, উন্নয়ন বাস্তবায়নে বলেন, সর্বক্ষেত্রেই যেন তাদের কণ্ঠস্বরটা প্রতিফলিত হয়। এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা আমরা যদি না করতে পারি, তাহলে কিন্তু ওই আমরা যেটা বলছি অন্তর্ভুক্তি, এটা তো করা সম্ভব হবে না, তারা কিন্তু পিছিয়েই থাকবে। এই বাজেটে আমরা দেখছি যে রাজস্ব আহরণ বাড়ানোর উপরে জোর দেওয়া হয়েছে। তো বাংলাদেশের আপনার অভিজ্ঞতায় কি বলে, সবচেয়ে বড় সংকট কি রাজস্বের স্বল্পতা, নাকি আমাদের রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক যে সক্ষমতা সেগুলোর ঘাটতি? একটা জিনিস হচ্ছে যে আপনি এই যে আমরা যে বাজেটটার কথা, আজকে যে বাজেটটা ঘোষণা করা হলো, তাই না? এখন এক করতে আমরা তো সবাই বলছি যে এটা বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, তাই না? আকারের দিক থেকে সবচেয়ে বড় বাজেট, তাই না? এখন আপনি একটা জিনিস চিন্তা করে যদি আমরা দেখি যে আসলে আসলে এই আকারটা কত, আমরা সবসময় অর্থনীতিবিদ বলেন বা আমরা বুঝাই সবসময়, যেটা হচ্ছে যে আমরা সবসময় দেখি যে যে কোনো জিনিস, যেমন বাজেটের কথা বলেন, বাজেট থেকে আমরা দেখি এটা জিডিপির কত শতাংশ, বিনিয়োগের ক্ষেত্রে আমাদের বিনিয়োগ জিডিপির কত শতাংশ, তাই না? এইটা একটা তুলনা করতে সুবিধা হয়, অন্যান্য দেশের সঙ্গে সুবিধা, আমরাও বুঝতে পারি যে আমরা আসলে সত্যিকার অর্থে কতটুকু আমরা বিনিয়োগ করছি বা কতটুকু ভোগ ব্যয় করছি, সব কিছুই না জিডিপির অনুপাত হিসেবে আমরা দেখি। এখন এই বাজেটটাকে, আজকে যে বাজেটটা ঘোষণা করা হলো, এটাকে যদি আমরা জিডিপির অনুপাতে দেখি, কত শতাংশ? ধরেন 12 থেকে 13 শতাংশের মতো একটা, এর মধ্যে কিছু একটা হবে, না, 12 থেকে 13 শতাংশ। এখন আপনি যদি এই আমাদের চাহিদা বা আমাদের আকাঙ্ক্ষার দিক থেকে যদি আমরা দেখি, এটা কি একটা বড় বাজেট? জিত অনেক দেশে কিন্তু এটা, আমরা কিন্তু বাংলাদেশের এই বাজেটটা, এই 12 থেকে 13 শতাংশের যে বাজেট, এটি ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন সাউথ এশিয়া, এই দক্ষিণ এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য লোয়েস্ট, এবং পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়, আমাদের মতো দেশের তুলনায় ইট ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট। তার মানে কি, আমরা বড় আকার বলছি, কিন্তু আপনি জিডিপির অনুপাত হিসাবে যদি দেখেন, তাহলে কিন্তু আমরা একেবারে নিচের তলায়। এবং তার একটা বড় কারণ কি, কেন আমরা এত কম? সেখানটা হচ্ছে একটা বড় কারণ হচ্ছে আমাদের রাজস্ব আদায়। আমাদের রাজস্ব আদায় কত?
7%-এরও কম একটু কম, এখন জি। বোধহয়, তাই না? ধরেন 7% যদি ধরি, তাহলে আসলে আমাদের রাজস্ব আদায়টা কত হওয়া উচিত জিডিপির অনুপাত হিসাবে? কমপক্ষে 15-16 বা 15-16 17 এরকম হওয়া উচিত। জি। আমাদের তো লক্ষ্য এবার এই বাজেটেও আমরা দেখছি যে মূল্যস্ফীতি কমানোর লক্ষ্য আছে, জি, প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্য আছে। বর্তমান যে বাস্তবতা, জি। সেখানে আসলে কোন লক্ষ্যটি অর্জন করা বেশি কঠিন? প্রবৃদ্ধি না মূল্যস্ফীতি কমানো? এখন একটা জিনিস হচ্ছে কি, আহ, এটা কিন্তু একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে। হুম, যে আপনি প্রবৃদ্ধি ভার্সাস মূল্যস্ফীতি তা কিন্তু নয়। আপনার একটা অর্জন করতে গেলে আরেকটা অর্জন করতে হবে, দুটো মানে ইট গোজ টুগেদার। এই জন্য আমি বলছি, যেমন ধরেন মূল্যস্ফীতি, তাই না? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্যে যে আমাদের নীতি, এখন কি নীতি আমরা নিয়েছি এটা স্বাভাবিক। আমরা সবাই জানি যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে তার মূল উদ্দেশ্য, তাই না? এটা প্রথম তাদের যদি লক্ষ্য ধরা হয়, যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য হচ্ছে কিন্তু মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা, তাই না? এখন বাংলাদেশ ব্যাংক তাদের নীতি সুধার তো সেই প্রায় 3 বছর ধরেই বলতে গেলে তারা কিন্তু নীতি সুধার 10% করে রেখেছে, হুইচ ইজ ভেরি হাই, তাই না? এখন বাংলাদেশ ব্যাংকের তো এই একটাই হাতিয়ার, যেটাকে বলা যায় কন্ট্রাকশনারি জি, মনিটারি পলিসি, monetary অর্থাৎ policy, সংকোচনমূলক সংকোচনমূলক। মুদ্রা নীতি জি। গ্রহণ করে। এটা পৃথিবীর সব দেশের কেন্দ্রীয় ব্যাংকের এইটাই হাতিয়ার, সবাই তাদের নিজস্বভাবে এই সংকোচনমূলক মুদ্রানীতি ব্যবহার করে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ ব্যাংকও তাই করেছে, সঠিক কাজই করেছে, এবং তারা কিন্তু এখনও সেই সঠিক কাজটাই করে যাচ্ছে। আপনি উৎপাদনের কথা বলছিলেন। বাংলাদেশের তো একটা ঝুঁকির জায়গা আছে, হচ্ছে গিয়ে আপনার যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমরা বেকারত্ব দেখছি তারপরেও। বা আমাদের যে ঝুঁকি, সেটা কি আসলে বেকারত্বটা বড় ঝুঁকি, নাকি নিম্ন উৎপাদনশীল কর্মসংস্থানের যে বিস্তার হয়েছে সেটা ঝুঁকি? আর এই বাজেটে এই সমস্যাগুলোর মধ্যে কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? এখন দেখেন, একটা জিনিস হচ্ছে কি, যে আমরা যদি আমাদের উৎপাদন খাতটাকে দেখি, তো উৎপাদন খাতের বৈশিষ্ট্যগুলো কি, অর্থাৎ আমাদের যে কাঠামোগত পরিবর্তন হয়েছে অর্থনীতির, তাই না? বিগত 56 বছরে, একটা তো স্বাধীনতার পরে যে কাঠামো ছিল অর্থনীতির, সেই কাঠামোটা তো এখন অনেক পরিবর্তন হয়েছে, তাই না? মোটা দাগে যদি আমরা বলি, আপনি দেখেন যে কৃষি, আমরা স্বাধীনতার পরই কৃষিটাই তো প্রধান খাত ছিল, তাই না? আমাদের জিডিপির প্রায় 60% কৃষি থেকে আসতো। বাজেটে এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলা হয়েছে। জি। আম, বাংলাদেশ কি আসলে এই এলডিসি থেকে উত্তরণের পরে বাংলাদেশ কি আসলে সুবিধা হারানোর ঝুঁকিতে বেশি আছে, নাকি প্রতিযোগিতা সক্ষমতার যে আমাদের একটু পরীক্ষার মুখে, চ্যালেঞ্জের মুখে পড়বে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা, সেইটা সেই দিকে বেশি আছে? মানে বাজেট কোন বাস্তবতাকে বেশি স্বীকার করেছে? আসলে বর্তমান যদি বৈশ্বিক প্রেক্ষাপটে আপনি বিবেচনা করেন, তাহলে একটা জিনিস হচ্ছে কি, যে আসলে এক্ষেত্রে আপনি যেটা বলেন যে এলডিসি গ্র্যাজুয়েশনের ফলে আমাদের যে কিছু কিছু সুবিধা হারাবো, হ্যাঁ, এবং অনেক সুবিধা আছে যেটা কিন্তু, যেমন ধরেন আমরা আগে যে ধরনের আমরা শুল্কমুক্ত প্রবেশাধিকার ছিল, সেগুলো হয়তো অনেক ক্ষেত্রে যদি আমরা কোনো যেমন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা অন্যান্যভাবে না করি, তাহলে কিন্তু সেগুলো হারাবো আমরা, তাই না? যার ফলে তখন প্রতিযোগিতা আরও বেশি তীব্র হবে, তাই না? এখন যেমন এলডিসি হিসেবে আমরা যে একটা শুল্কমুক্ত, কোটামুক্ত, শুল্কমুক্ত যে সুবিধাগুলো পাই, এই সুবিধা কিন্তু তখন থাকবে না, যদি না আমরা যেসব অঞ্চল, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য যে বাজারগুলো আছে, সেই দেশগুলো বা অঞ্চলগুলোর সঙ্গে যদি আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট না করি, তাই না? তাহলে একটা জিনিস হচ্ছে, এই আমাদের যে এলডিসি গ্র্যাজুয়েশনের ফলে আমাদের যে অসুবিধাগুলো হতে পারে, এগুলোর একটা জিনিস হচ্ছে, এগুলোর থেকে উত্তরণের জন্যে আমাদের একটা প্রস্তুতি নেওয়া দরকার, তাই না?
যাতে সক্ষমতা বৃদ্ধি করা দরকার, যে আমরা সময় পাবো আজকে থেকে আমরা যদি শুরু না করি তাহলে 3 বছর পরেও কিন্তু তখন এই সমস্যাটা আমাদের থেকে যাবে, তাই না? কাজেই আমাদেরকে এখনই এই প্রস্তুতিটা নেওয়া কিন্তু শুরু করা দরকার, যাতে আমাদের প্রতিযোগিতার যে সক্ষমতা এটা যাতে আমরা সুরক্ষা করতে পারি, আরও বাড়ানোর চেষ্টা করতে পারি, এবং তার জন্যে আমাদের যে ধরনের আমাদের প্রযুক্তিগত উন্নয়ন করা দরকার বা অন্যান্য ব্যবস্থা দরকার, এটা কিন্তু আজ থেকেই শুরু করা উচিত। বাজেটে ব্যাংক খাত, কর প্রশাসন ও সরকারি প্রতিষ্ঠানের সংস্কারের কথা আমরা অর্থমন্ত্রীর বক্তব্যে শুনেছি। বাংলাদেশের যে যে উন্নয়নের আকাঙ্ক্ষা বা যে উন্নয়ন হবে, সেই উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা কি আসলে নীতি না প্রতিষ্ঠান? আপনি যদি প্রতিষ্ঠানটা যদি সক্ষম না হয়, প্রতিষ্ঠান যদি যেটা একটা যে পারফর্মিং যে একটা প্রতিষ্ঠান যেটাকে আমরা বলি, সেটা যদি না হয় তাহলে তার থেকে তো আমরা সক্ষম নীতি আশা করতে পারি না, তাই না? প্রাতিষ্ঠানিক কাঠামো, প্রাতিষ্ঠানিক যে দুর্বলতা, এগুলোকে যদি দূর করা না যায় তাহলে তো নীতি প্রণয়নে দুর্বলতা থেকে যাবে, নীতি বাস্তবায়নেও দুর্বলতা থেকে যাবে, এবং তার সুফলটা আমরা অর্জন করতে পারবো না। কাজেই আমাদেরকে, আমার মনে হয় যে এখানটায় প্রাতিষ্ঠানিক কাঠামোটা এর এখানে, অর্থাৎ এটাই হচ্ছে মৌলিক বিষয়। কিন্তু আপনি যদি প্রাতিষ্ঠানটা যদি, যেটাকে আমরা বলি পারফর্মিং ইনস্টিটিউশনটা যদি না হয়, এটা ইকোনমিক ইনস্টিটিউশন হতে পারে বা অন্যান্য ইনস্টিটিউশন, লিগাল ইনস্টিটিউশন হতে পারে, অন্যান্য যে কোনো ইনস্টিটিউশন হতে পারে, তাহলে ইনস্টিটিউশন যদি পারফর্ম না করতে পারে তাহলে তার থেকে আপনি তো সঠিক নীতি প্রণয়ন বা বাস্তবায়ন এটাও আশা করা ঠিক হবে না, তাই না? কাজে এক্ষেত্রে আমার মনে হয় যে এটাকে গুরুত্ব দিতে হবে, যে প্রাতিষ্ঠানিক যে দুর্বলতাগুলো আছে, সেটা কাঠামোগত দুর্বলতা হতে পারে, ফাংশনাল দুর্বলতা হতে পারে, বিভিন্ন ধরনের দুর্বলতা হতে পারে। তাহলে এই জিনিসগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করার জন্য আমাদেরকে গুরুত্ব দিতে হবে, এবং যার ফলে তখন দেখবেন যদি আমাদের একটা শক্তিশালী একটা পারফর্মিং ইনস্টিটিউশন যদি থাকে আমাদের, বিশেষ করে অর্থনৈতিক ইনস্টিটিউশনগুলোকে যদি আমরা এই ধরনের একটা কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে এগুলোকে যদি কার্যকর করতে পারি, তাহলে কিন্তু দেখবেন যে তার থেকে আমরা যে নীতিগুলো পাচ্ছি এইগুলো কিন্তু কার্যকর নীতি হবে, এবং সেগুলোকে আমাদের এই গুণগত পরিবর্তন আনতে সক্ষম হবে। আপনি বলছিলেন সম্পদের হয়তো বা সংকট বাংলাদেশের নাই, সম্পদ আছে, মানব সম্পদ বিশেষ করে, আবার সুশাসনের সংকটও আছে। বাজেট আসলে কোনটাকে অ্যাড্রেস করলো, আমার সম্পদের সংকটটাকে নাকি সুশাসনের সংকটটাকে? এখন বাজেটে সুশাসনের কথা যেমন বাদ দেওয়া যায় না বা বাদ দেয়নি, সেখানে আমাদের যে মানব সংকটের যে একটা যে সম্পদ, ওয়েলথ, সেটারও তো একটা অপ্রাপ্যতা আছে, তাই না? এখন একটা জিনিস হচ্ছে কি, বর্তমান সময়ে আপনি একটা আরেকটা তো সাবস্টিটিউট সর্বক্ষেত্রে হয় না, তাই না? আপনার উন্নয়ন করতে গেলে আমার যেমন ম্যাটেরিয়াল সম্পদও দরকার, তেমনি মানব সম্পদও দরকার, তাই না? কাজেই এখন আমাদের যেটা হচ্ছে যে আমাদের মানব সম্পদের সম্ভাবনা প্রচুর আছে, কারণ আমাদের তো জনসংখ্যা প্রচুর, তারপরে আপনি ডেমোক্রেটিক ডিভিডেন্ডের কথা যেমন বললেন, এটা তো আমাদের একটা সুযোগ সৃষ্টি করেছে, তাই না? এখন ডেমোক্রেটিক ডিভিডেন্ড যদি আমরা পেতে চাই তাহলে তো খালি জনসংখ্যা থাকলে হবে না, এই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করতে হবে, তাই না? এই কাজেই এটা আমাদের কিন্তু মানব সম্পদটাকে সৃষ্টি করা বা মানব সম্পদ তৈরি করা, এটার একটা সুযোগ কিন্তু আমাদের আছে, আমরা যদি সঠিকভাবে নীতিগুলো গ্রহণ করি, যেমন আমাদের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, এগুলোকে যদি যথাযথ গুরুত্ব, মানসম্পন্ন এবং চাহিদা সম্পন্ন যদি আমরা শিক্ষা এবং আমাদের যে দক্ষতা, এগুলো বৃদ্ধিতে যদি আমরা নিয়োজিত দিতে পারি, তাহলে কিন্তু মানব সম্পদটা আমরা খুব সহজেই আমরা পেতে পারি। আর যেটা অন্যান্য যে সম্পদের কথা আমরা যেটা বলছি, ম্যাটেরিয়াল ওয়েলথ, সেটার প্রয়োজন আছে, সেটা তো আমরা সৃষ্টি করতে পারি বা এটা বিদেশ থেকে আমরা ঋণের মাধ্যমে নিতে পারি, সেটা পারি। কিন্তু কথা হচ্ছে যে আমাদেরকে এই সম্পদগুলো দক্ষতার সঙ্গে ব্যবহার করতে হবে, এবং বর্তমান সময়ে সম্পদ ব্যবহারের একটা বড় হচ্ছে যে ইনোভেশন, টেকনোলজি এবং ইনোভেশন, উদ্ভাবন, তাই না? আসলে উদ্ভাবনের ক্ষমতা যদি ব্যবহারটা আমরা সঠিকভাবে না করি, তাহলে বর্তমানে এই যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের এই যে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না,
জি। এই জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা আমাদের মানব সম্পদ দক্ষতা বৃদ্ধি জি। এবং সেই সঙ্গে সঙ্গে উদ্ভাবনী শক্তি হুম, এটাকে আমরা ব্যবহার করা, এবং আমরা যদি বেশি করে দৃষ্টি দিই আমাদের যেটাকে বলি এন্টারপ্রেনিউর, জি। তাই না, উদ্যোক্তা। জি। উদ্যোক্তা সৃষ্টিতে। হুম, কারণ উদ্যোক্তা সৃষ্টি করলে একটা জিনিস হয় কি, আমাদের বর্তমান সমাজে, হ্যাঁ, বর্তমান আর্থিক পরিপ্রেক্ষিতে উদ্যোক্তা একজন যদি সৃষ্টি হয়, সে শুধু নিজের আত্মকর্মসংস্থানই হয় না, তিনি কিন্তু আরো আবার অনেক মানুষের ওয়েজ এমপ্লয়মেন্টও সৃষ্টি জি। করেন, তাই না? জি। কাজেই আমাদের বর্তমান বেকারত্ব বলেন বা মানব সম্পদের সদ্ব্যবহারের কথা বলেন, হুম। যে সমস্যা, এর সমস্যার কিন্তু একটা সবচেয়ে বড় সমাধান, কিন্তু ভালো সমাধান আছে, যাতে আমরা উদ্যোক্তা সৃষ্টি করতে পারি যারা ইনোভেশনে আগ্রহী হবেন। জি। এটা কিন্তু আমাদেরকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে হুম। এই বর্তমান প্রেক্ষাপটে। আমাদের এই যে এই বাজেটে এবার সামাজিক সুরক্ষার যেসব বিষয়গুলো বলা হয়েছে এবং পাশাপাশি আমাদের যদি মৌলিক বিষয় স্বাস্থ্য শিক্ষা দেখি, এইগুলো নিয়ে আপনার মূল্যায়ন কি, যা বলা হয়েছে এই প্রসঙ্গগুলো নিয়ে বাজেট? এখন দেখেন, একটা জিনিস হচ্ছে যে স্বাস্থ্য, শিক্ষা বা সামাজিক সুরক্ষা, এই জিনিসগুলো আমাদের, যদি বৈষম্যের কথা যদি চিন্তা করি, বৈষম্যের কিন্তু দুটো দিক আছে। একটাকে আমরা বলতে পারি যে ইনইকুয়ালিটি ইন আউটকামস, অর্থাৎ যেমন আয় বৈষম্য। আয় বৈষম্যটা কিন্তু আউটকামের বৈষম্য, যে কোনো কারণেই হোক, কারো আয় বেশি কারো আয় কম, তাই না, যার ফলে একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে। এটা কিন্তু আউটকামের ক্ষেত্রে বৈষম্য। আরেকটা যেটা আমার মনে হয় বাংলাদেশের কনটেক্সটে অতি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইনইকুয়ালিটি ইন অপরচুনিটিস, সুযোগের বৈষম্য। এবং যেটা কিন্তু, কারণ আপনার আয় বৈষম্যটা কেন হয়, আয় বৈষম্য সুযোগের বৈষম্য থেকে হয়। অর্থাৎ কেউ ভালো শিক্ষা গ্রহণের সুযোগটা আছে, কারো সে সুযোগটা নেই, তাহলে কি হবে, আয় বৈষম্য সৃষ্টি হবে। কারণ যে ভালো শিক্ষা পাচ্ছে, নিজেকে দক্ষ হিসাবে বা শিক্ষিত হিসাবে করছে, তৈরি করতে পারছে, ভালো চাকরিটা তো সে পাবে, বেশি আয় সেই করতে পারবে। কিন্তু যারা হয়তো সমাজে নিম্নবিত্ত থেকে আছেন, তারা সেই সুযোগটা পাচ্ছেন না, যার ফলে তারা কিন্তু এই ভালো শিক্ষাটা গ্রহণ করতে পারছেন না, এবং সমাজে তারা হয়তো আয় কম হচ্ছে, তাই না? সম্পদের ক্ষেত্রেও একই কথা। আবার স্বাস্থ্যের ক্ষেত্রে যারা এই ভালো স্বাস্থ্যসেবার সুযোগটা পাচ্ছে, তারা সুস্বাস্থ্যের অধিকারী হচ্ছে, এবং তারা কিন্তু আমাদের সমাজে ভালো জিনিসগুলো ব্যবহার করতে পারছে, তাই না? তাহলে একটা জিনিস হচ্ছে, আমাদের কিন্তু দেখতে হবে যে সুযোগের বৈষম্যটা যাতে আমরা দূর করতে পারি, যাতে সকলের জন্য সমান সুযোগটা যাতে নিশ্চিত করতে পারি। তার জন্য যেটা দরকার, যেমন শিক্ষার ক্ষেত্রে আপনি শিক্ষার মানের যে বৈষম্য, আমরা যদি এমন করতে পারতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার মান, সেই শিক্ষার মান অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে আছে, তাহলে তো সবাইকে ঢাকায় আসতে হতো না, তারা সবখানে পেতে পারতাম। তাহলে শিক্ষার মানের ক্ষেত্রে যদি আমরা এই সমতাটা আনতে পারতাম, তাহলে সুযোগটা কিন্তু সবাই গ্রহণ করতে পারতো, এবং তাহলে এই শিক্ষার ক্ষেত্রে বৈষম্যটা সৃষ্টি হতো না। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একই কথা। আপনি ভালো হাসপাতাল তো আপনি ঢাকায়, যে কোনো চিকিৎসা হলে আপনাকে ঢাকায় আসতে হয়। কয়জনের ক্ষমতা আছে? সবাই তো আসতে পারে না, তাই না? হ্যাঁ, এবং কাজেই একটা জিনিস হচ্ছে কি, যে আমাদেরকে যেটা দৃষ্টি দিতে হবে, যে এই সুযোগের বৈষম্যটা যাতে আমরা না যতটা সম্ভব দূর করতে পারি। তাহলে এই দিকে যদি দৃষ্টি দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার এই যে বৈষম্যের কথা আমরা বলছি, সর্বক্ষেত্রে বৈষম্য, এই বৈষম্যগুলো তখন কিন্তু অটোমেটিক্যালি, অর্থাৎ বৈষম্য সৃষ্টির যে পথ, এই পথটাকে রুদ্ধ করতে হবে। তাহলে, কারণ আমাদের বর্তমান যে কাঠামো আছে, এই কাঠামোর মধ্যেই কিন্তু বৈষম্য সৃষ্টির উপাদানগুলো গ্রথিত আছে, যার ফলে আমরা যত যাচ্ছি এই বৈষম্য তত সৃষ্টি হচ্ছে। তা আমাদেরকে তো ওইটা বন্ধ করতে হবে। আমরা যদি 10 বছর পরে আজকের বাজেটকে মূল্যায়ন করি, আমরা কি এটা অর্থনৈতিক রূপান্তরের সূচনা হিসেবে দেখতে পাবো? মানে আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে, নাকি একটি হারানো সংস্কার সুযোগ হিসেবে দেখব? কোনটা, এবং সেটা কেন? এটা নির্ভর করবে, আসলে তো আমরা আজকে বাজেটটা মাত্র দেখলাম, তাই না, বাজেটটা ঘোষণা করা হলো। এখন আপনি যে প্রশ্নটা করলেন, এই উত্তরটা নিহিত থাকবে বাজেটটা আমরা বাস্তবায়নে কতটুকু
সক্ষম হয়েছি। কারণ আমাদের এই বাজেটের বরাদ্দ বা যে নীতির কথা আমরা বলছি, এগুলো তো যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন সঠিকভাবে যদি বাস্তবায়ন না হয়, তাহলে তো পরিবর্তন তো আসবে না, তাই না? তো আমরা আশা করব যে সরকার যে বাজেটের মধ্যে যে কথাগুলো বলেছেন, সেগুলো তারা সঠিকভাবে বাস্তবায়ন করার জন্যই বলেছেন। এটা তো আমাদের সকলেই আশা। কারণ এই সরকার একটা নির্বাচনের মাধ্যমে বিজয়ী সরকার ক্ষমতায় এসছেন, তাদের একটা দর্শন আছে, তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, তাই না? কাজেই সকলের প্রত্যাশা থাকবে যে সরকার যে এখানে বাস্তবায়ন করেছেন, এটা পরিবর্তনটা যথাযথভাবে। সূচনা করবে, হুম, এবং তখন 10 বছর পরে হুম। তখন আমরা বলতে পারবো যে না, ইট ওয়াজ দ্য বিগিনিং Beginning. অফ দ্য ট্রান্সফরমেশন, আমাদের পরিবর্তনের সূচনাটা এখানে হয়েছে। হুম। এবং এটা একমাত্র বাস্তবায়নটাকে সঠিকভাবে করলেই সেটা পরীক্ষিত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার বণিক বার্তা স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।